তোমরা সবাই কেমন আছো? ভালো আছো অবশ্যই, দোয়া করি ভালো থাকো। আজকে অনার্স প্রথম বর্ষে আমার 4th ক্লাস। গত ক্লাসের কথা তোমাদের মনে আছে? গত ক্লাসে আমরা কি নিয়েছিলাম? অরিজিন অফ হিউম্যান, মানুষের উৎপত্তি। তখন আমরা জিওলজিক্যাল টাইম স্কেলটাও দেখেছি। আজকে আমরা দেখব হচ্ছে মানব ক্রমবিবর্তনের বিভিন্ন পর্যায়। বোর্ডের দিকে খেয়াল করো, এখানে মানুষের ক্রমবিবর্তনের বিভিন্ন সময় কোন কোন মানুষগুলা বা কোন কোন প্রাণী থেকে মানুষের বর্তমান মানুষের আবির্ভাব, সেটার একটা ধারাবাহিকতা দেওয়া আছে এবং সে সাথে কত বছর আগে এই সময়টা, সেটা আনুমানিক একটা হিসাব এখানে দেওয়া আছে। তো আমরা একটা একটা করে দেখি। প্রথমে দেখি মানব ক্রমবিবর্তনে এক মানবের কথা। এক মানব কি? মানুষের উৎপত্তির ক্ষেত্রে অনেক পণ্ডিত মত প্রকাশ করেছেন এক জাতীয় প্রাণীর বিবর্তনের মাধ্যমে আধুনিক মানুষের সৃষ্টি। সমকালীন সময়ে এক জাতীয় প্রাণীর মস্তিষ্ক অন্যান্য সব প্রাণীর মস্তিষ্কের চাইতে অনেক বেশি বড় ছিল, বুদ্ধি বিচারের দিক থেকেও তারা অনেক এগিয়ে ছিল। এদের জীবাশ্ম পৃথিবীর বিভিন্ন অংশে পাওয়া যায় এবং আবিষ্কৃত হয়। পণ্ডিতগণ বা মনীষীগণ তারা অনেকেই এই সিদ্ধান্তেই এসেছেন যে এই অ্যাপ থেকেই আসলে আধুনিক মানুষের সৃষ্টি, এই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন দেখি যে এই অ্যাপের সাধারণ বৈশিষ্ট্যগুলা কি কি, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলা। এদের যদি জেনারেল বৈশিষ্ট্য দেখি, এদের পায়ের চেয়ে হাত বেশি লম্বা, বুদ্ধির বিচারে অন্যদের চেয়ে এরা অনেক বুদ্ধিমান, এদের মস্তিষ্ক বেশ বড়, সোজা হয়ে হাঁটতে পারে না, ওজন 14 থেকে 60 কেজির মতো, আর পুরো শরীর হচ্ছে লোমে আবৃত। এগুলো হচ্ছে ওদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। আর যদি সাংস্কৃতিক ক্যারেক্টারিস্টিক্স দেখি, সেটা হচ্ছে এরা গাছে গাছে বাস করে, এরা গাছ থেকে অন্য গাছে খুব দ্রুত যেতে পারে। আর গিবন, যেহেতু অ্যাপ মানবের ভিতরে 4টা প্রজাতি আছে, সেটা হচ্ছে গিবন, শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং। তো গিবনরা হচ্ছে জোড়ায় জোড়ায় বসবাস করাটা খুব পছন্দ করে, আর ওরাংওটাংরা হচ্ছে অসামাজিক, তারা একা থাকতে পছন্দ করে। শিম্পাঞ্জিরা কি করে? তারা হচ্ছে বড় বড় দলে বাস করে। আর যারা গরিলা, তারা হচ্ছে যারা দলের মধ্যে বয়োজ্যেষ্ঠ, তাদেরকে নিয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বসবাস করে। গরিলারা মূলত তৃণভোজী, আর ওরাংওটাংরাও ফলমূল খেয়ে জীবন ধারণ করে। আর কিছু শিম্পাঞ্জি আছে যারা মাংসভোজী। শিম্পাঞ্জিরা খাদ্য সংগ্রহের সময় প্রাথমিকভাবে কিছু হাতিয়ারও ব্যবহার জানত। এগুলো গেল এক মানবের বৈশিষ্ট্য। আমরা এরপরে দেখি হোমিনিডি। হোমিনিডির থেকে বিভিন্ন পর্যায়গুলো আসলে বলা হয় যে আধুনিক মানুষের যে আবির্ভাব, সেটা এই হোমিনিডি গ্রুপেরই বিভিন্ন প্রাণী থেকে হয়েছে। তো হোমিনিডিটার ভিতরে আমরা দেখি যে হোমিনিডি হচ্ছে প্রায় মানব সদৃশ একটি প্রাণী। অনেক বিজ্ঞানী এটা মনে করেন যে হোমিনিডি জাতীয় প্রাণী থেকেই মানুষের সৃষ্টি হয়েছে। এটা ধারণা করা হয় যে হোমো স্যাপিয়েন্স ছাড়া অন্য সব হোমিনিডি প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, এবং পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে যে আজ থেকে 14 বছর পূর্বে এই হোমিনিডি প্রাণীগুলো ছিল। এর কয়েকটা পর্যায় আছে, দেখো। প্যারাপিথিকাস, যেটা আজ থেকে 3 থেকে 4 কোটি বছর আগের কথা। প্যারাপিথিকাস হলো বিলুপ্ত প্রাইমেট প্রজাতি, যারা অলিগোসিন যুগের প্রথম পৃথিবীতে বিচরণ করত। মিশরের কায়রো নগরীর কাছে ফাউসুন নামক স্থানে এদের জীবাশ্মের কিছু অংশবিশেষ পাওয়া যায়। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্যারাপিথিকাসে অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেছে। মানে দাঁতের গঠন থেকে মনে হয় যে এরা আধুনিক যুগের যে হোমিনিড গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এরা যে সময় বিচরণ করত পৃথিবীতে, সে সময় উষ্ণ যুগ ছিল। তারপর একটা হচ্ছে প্রোপিলিওপিথিকাস, এটা আজ থেকে 2 থেকে 3 কোটি বছর আগের কথা। এটি অ্যাপের বিলুপ্ত একটা শ্রেণী। এর জীবাশ্ম আবিষ্কৃত হয় মিশরের ফায়ুম এলাকা থেকে। একটি মাত্র চোয়ালের হাড় উদ্ধার হয় জীবাশ্ম হিসাবে। প্যারাপিথিকাসের মতো এরাও অলিগোসিন যুগের এবং উষ্ণ জলবায়ুর সময়কার। এরা বেশ লম্বা ছিল, প্রায় 1 ফুট
4 ইঞ্চি। এদের চোখ সামনের দিকে বাড়ানো ছিল এবং যার কারণে এটা দেখতে টেলিস্কোপিকের মতো ছিল। এরা সর্বভুক শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। এদের দাঁতের গঠন আধুনিক মানুষের দাঁতের গঠনের মতোই ছিল। তারপরে পর্যায়টা দেখি ড্রায়োপিথিকাস। ড্রায়োপিথিকাস ফরাসি জীবাশ্মবিদ এডওয়ার্ড লার্টেট 1856 সালে ড্রায়োপিথিকাস সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন। তাদের এই যে ড্রায়োপিথিকাস সেটা আজ থেকে 2 থেকে 3 কোটি বছর পূর্বে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। ড্রায়োপিথিকাসের যদি আমরা শারীরিক বৈশিষ্ট্য দেখি, 4 ফুট লম্বা হয়, আধুনিক শিম্পাঞ্জির মতো হাঁটতো, হাত যথেষ্ট সোজা ছিল। আগেরকার ইয়াগুলো তো বাঁকা বাঁকা ছিল, এটা যথেষ্ট সোজা ছিল। এদের মাথা বেশ বড় ছিল আর এদের জ্ঞান বুদ্ধি একটু দেরিতে হতো আর কি। কালচারাল বৈশিষ্ট্য হচ্ছে এদের জীবন মূলত গাছে গাছে বাস করে কাটতো। আর এদের দাঁতের ধরন এবং গঠন দেখে মনে হতো যে এরা নরম পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করত। এরপরে দেখি প্রকনসলরা আজ থেকে 2 থেকে 3 কোটি বছর আগে পৃথিবীতে ছিল। এই জাতীয় প্রাইমেট গুলো মায়োসিন যুগে বসবাস করত। বর্তমানে এরা বিলুপ্ত। আফ্রিকার কেনিয়া এবং উগান্ডায় এদের জীবাশ্ম পাওয়া যায়। জীবাশ্ম পরীক্ষা নিরীক্ষা করে এদেরকে 4টা প্রধান ভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে আফ্রিকানাস, হেসোলোনি, মেজর, ইয়ানজি। এরা মূলত শরীরের আকার থেকে একটা থেকে আরেকটা পার্থক্য আছে বলে এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। এদের শারীরিক বৈশিষ্ট্যগুলো দেখি, এদের মগজের আঘাত ছিল ছোট, দাঁত ছিল বেশ ছোট কিন্তু খুব সুচালো, হাত পা ছিল বেশ শক্ত। আর সাংস্কৃতিক বৈশিষ্ট্য যদি দেখি, এরা গাছে বসবাস করত, পাতা খেত এবং এরা তৃণভোজী। এরপরে আসি ওরিওপিথিকাস, যাদের পৃথিবীতে 1.5 কোটি থেকে 2 কোটি বছর পূর্বে আবির্ভূত হয়। ওরিওপিথিকাস 1860 সালে ইতালির তাস্কানি ও সার্দিনিয়া অঞ্চলে মায়োসিন যুগে এই প্রাণীর জীবাশ্ম আবিষ্কৃত হয়। এই জীবাশ্মের দাঁতের গঠন দেখে নিশ্চিত হওয়া যায় যে এরা মানব সম প্রাণীর পূর্বপুরুষ ছিল। শারীরিক বৈশিষ্ট্য, এদের নাকের হাড় বেশ উন্নত ছিল, ওজন ছিল 30 থেকে 35 পাউন্ড, শরীরের তুলনায় দাঁত ছোট ছিল আর মুখের নিচের অংশটা ঢালু ছিল। কালচারাল বৈশিষ্ট্য যদি দেখি, এরা নরম পাতা খেয়ে জীবনযাপন করত, নরম পাতা। আর এরা সাভানা বা বনভূমি থেকে জলাশয়ে থাকতে বেশি পছন্দ করত। এরপর একটা আসি রামাপিথিকাস। রামাপিথিকাসের সময়কাল হচ্ছে 1,50,00,000 বছর পূর্বে। মায়োসিন যুগে রামাপিথিকাসের জীবাশ্ম আবিষ্কৃত হয়। 1932 সালে ভারত পাকিস্তানের সিওয়ালিক সীমান্ত অঞ্চলে এর জীবাশ্ম সন্ধান পাওয়া যায়। হিন্দু ধর্মের রাম স্মরণে এর মানবের নাম করা হয় রামাপিথিকাস। আফ্রিকাতেও এদের জীবাশ্ম পাওয়া যায়। রামাপিথিকাস মানব বিবর্তনের প্রথম স্পষ্ট ধাপ। রামাপিথিকাস এর শারীরিক বৈশিষ্ট্য যদি দেখি, এদের চোয়ালের ছেদক দাঁত একদের মতো বড় নয়, ওজন ছিল প্রায় 50 পাউন্ড। এদের দাঁত অন্যান্য অ্যাপদের থেকে তীক্ষ্ণ এবং ধারালো ছিল। এদের মগজের আকার প্রায় 400 ঘন সেন্টিমিটার। নট ব্যাড। সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এরা বীজ জাতীয় দানাদার খাবার খেত। এছাড়াও এরা তৃণভোজীদের অন্তর্ভুক্ত ছিল। এরা গাছে বাস করলেও মাটিতেও বিচরণ করত। তারপর এটা দেখি অস্ট্রালোপিথিকাস, যাদের সময়কাল 50 থেকে 10 লক্ষ বছর পূর্বে। এই অস্ট্রালোপিথিকাসের জীবাশ্ম আবিষ্কৃত হয় 1959 সালে পূর্ব আফ্রিকার তানজানিয়ায়। নৃতাত্ত্বিকরা মনে করেন যে এরা মানব সম জীবের মধ্যে সবচেয়ে প্রাচীন। এদের শারীরিক বৈশিষ্ট্যগুলো কি? এদের মগজ ধারণ ক্ষমতা আধুনিক মানুষের মগজ ধারণ ক্ষমতার থেকে 35% ছিল। এরা লম্বা 3 ফুট 11 ইঞ্চি থেকে 4 ফুট 7 ইঞ্চি পর্যন্ত ছিল, যথেষ্ট লম্বা ছিল। মেয়েদের থেকে ছেলেরা লম্বা বেশি। সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এরা ফল মূল লতাপাতা জাতীয় খাবার খেত। এরা বাদাম জাতীয় খাবারও খেত। এদের আবার 2টা ভাগ আছে, অস্ট্রালোপিথিকাস আফ্রিকানাস আর অস্ট্রালোপিথিকাস রোবাস্টাস। অস্ট্রালোপিথিকাস আফ্রিকানাসটা হচ্ছে 1924 সালে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে এর জীবাশ্ম পাওয়া যায়, যেটা ছিল একটা 5-6 বছরের শিশু। এবং এদের যদি শারীরিক বৈশিষ্ট্য দেখি, পায়ের যে হাত ছিল একটু বড়, এদের পায়ের নখগুলো ছিল সামান্য বাঁকা এবং ধারালো। এরা মোটামুটি সোজা হয়ে দাঁড়াতে ও 2 পায়ে হাঁটতে পারত। এদের খুলিতে মগজ ধারণের জায়গা কম ছিল। মগজের আয়তন 450 থেকে 700 ঘন সেন্টিমিটার।
তার মানে আস্তে আস্তে উন্নত হচ্ছে মগজের। আধুনিক মানুষের মগজের ধারণ ক্ষমতা কত? 1300 থেকে 1500 ঘন সেন্টিমিটার। আচ্ছা, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এরা শুষ্ক পরিবেশে বাস করত, খাদ্য সংগ্রহ করে বেড়াতো, এরা ছোট ছোট দলে ঘুরে বেড়াতো, আর পাখি জাতীয় প্রাণী শিকার করত। পাথরের হাতিয়ার ব্যবহার জানতো, এরা তৃণভোজী পাশাপাশি মাংসভোজীও ছিল। অস্ট্রালোপিথিকাস রোবাস্টাস প্রথম আবিষ্কৃত হয় 1938 সালে। প্লাইস্টোসিন কালে পৃথিবীতে এদের বিচরণ ছিল, যেটা সময়কাল 2 থেকে 1.2 মিলিয়ন বছর পূর্বে এদের অস্তিত্ব ছিল পৃথিবীতে। শারীরিক বৈশিষ্ট্য, বর্তমান বিশ্বে গরিলাদের সাথে এদের মিল আছে। চোয়াল ও দাঁত খুব শক্ত, এদের দাঁত ছিল পূর্বের অ্যাপোলো থেকে লম্বা কিন্তু তীক্ষ্ণ। পুরুষ অস্ট্রালোপিথিকাস রোবাস্টাস প্রায় 4 ফুট, মহিলারা প্রায় 3 ফুট লম্বা ছিল। ওজন ছিল পুরুষদের 40 কেজি, মহিলাদের 40 কেজি আর পুরুষদের 50 কেজি। মগজের আকার ছিল 410 থেকে 530 ঘন সেন্টিমিটার, যেটা শিম্পাঞ্জি মগজের আয়তনের সমান। এদের মুখ লম্বা, কপাল ছিল নিম্নমুখী ঢালু, এরা সোজা হয়ে দাঁড়াতে এবং দ্রুত হাঁটতে পারত। সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এরা মূলত উদ্ভিদ ভোজী ছিল, ফলমূল খেতে ভালোবাসতো, ঝর্ণা হ্রদের ধারে থাকতে ভালোবাসতো, পাথরের ব্যবহার জানতো, কুড়িয়ে পাওয়া বিভিন্ন বস্তু থেকে হাতিয়ার তৈরি করতে পারত, মাটির সামান্য জিনিস নিচে থেকে খুঁড়ে খাবার খেতে পারত। এরপরে আসি হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাসটা সোজাভাবে দাঁড়ানো মানুষকে সাধারণত বলা হয়ে থাকে। এরা মূলত অস্ট্রালোপিথিকাসের বিবর্তিত রূপ, উন্নত রূপ। এরা প্লাইস্টোসিন কালে পৃথিবীতে বিচরণ করত। আফ্রিকা, জর্জিয়া, ভারত, শ্রীলঙ্কা, চীন ও ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে এদের জীবাশ্ম পাওয়া গিয়েছে। সোজা হয়ে হাঁটতে পারত বলে এদের ঋজু মানবও বলা হয়। জীবাশ্ম বিশ্লেষণ করে এদেরকে দুটা ভাগে ভাগ করা হয়, জাভা মানব ও পিকিং মানব। যেটাকে জাভা মানবকে পিথিকান্থ্রোপাস ইরেক্টাস বলা হয়। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে এর জীবাশ্ম পাওয়া যায় 1891 থেকে 1892 সালে। আর এটার শারীরিক বৈশিষ্ট্য হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি লম্বা, আমার চাইতে লম্বা। এরা সোজা হয়ে হাঁটতে পারত, এদের ঘাড় বেশ চওড়া এবং ভারী ছিল। মস্তিষ্কের আয়তন 900 ঘন সেন্টিমিটার, অনেক বুদ্ধিমান ছিল। বুদ্ধিমত্তা ছিল বেশ উন্নত, মাথার পিছনটা ছিল বেশ লম্বা, মাথার করটি চ্যাপ্টা ছিল, অক্ষিকট বেশ বড় ছিল, খুলির আকার ছোট এবং চোখের উপর অস্থি বেশ উঁচু। এদের ওজন ছিল 68 কেজি, আমার মতো মোটা সোটা ছিল অনেক। সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এরা ফলমূল সংগ্রহ করত, এরা উন্মুক্ত স্থানে বাস করত যেখানে পানি এবং খাদ্যের অভাব ছিল না। এরা আগুনের ব্যবহার জানত, বিভিন্ন প্রকার শিকারী হাতিয়ার তৈরি ও ব্যবহার জানত। এরা মাংসভোজী ছিল। এরপরে যেটা আছে পিকিং মানব। পিকিং মানবকে সিলেন্থ্রোপাস পিকেনেনসিস বলা হয়, বা পিকিং মানব বলা হয়। চীনের পিকিং, যেটা হলো বেজিং শহরে 1921 সালে পিকিং মানবের জীবাশ্ম পাওয়া যায়। এরা 3 থেকে 5 লক্ষ বছর পূর্বে পৃথিবীতে বিচরণ করত। শারীরিক বৈশিষ্ট্য কি ছিল? পিকিং মানব এবং জাভা মানবের মাথার খুলি অলমোস্ট সেম, চেহারা গঠন অনেক মিল পাওয়া যায়। মাথার খুলি বেশ বড়, মগজের ধারণ ক্ষমতাও বেশি, কপাল অপেক্ষাকৃত কম উঁচু এবং ঢালু, গড় উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। আসলে বর্তমানে চীন, জাপান, কোরিয়ার মানুষগুলো কিন্তু এখনো এরকম হাইটের। এবং এদের ওজন ছিল 50 থেকে 55 কেজি। মগজের ধারণ ক্ষমতা বেশি, আসলে ধারণ ক্ষমতা বেশি কারণ চীনের মানুষরা আসলে অনেক বুদ্ধিমান। সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এরা গুহার ভিতরে বাস করত, নিজেদের পছন্দ মতো বসবাসের ঘর তৈরি করত। পাথরের তৈরি হাতিয়ার তারা ব্যবহার করত শিকার করার জন্য। এছাড়া শিকারকৃত পশুর মাংস আগুনে ঝলসে খেত, যার কারণে তারা আগুনের ব্যবহার জানত। আর শিকারের জন্য এরা দলবদ্ধভাবে জঙ্গলে যেত। এরা বেশ দক্ষ শিকারী ছিল। খাদ্য হিসাবে পশু পাখির মাংস তাদের বেশি পছন্দ ছিল। তারপরে আমরা দেখি নিয়ানদার্থাল মান। এরা হচ্ছে 1829 খ্রিস্টাব্দে বেলজিয়ামে জীবাশ্ম পাওয়া যায়। নিয়ানদার্থাল মানব আধুনিক মানুষের বৈশিষ্ট্যের প্রায় কাছাকাছি। শারীরিক বৈশিষ্ট্য কি? সোজা হয়ে দাঁড়ানো এবং 2 পায়ে ভর করে হাঁটা ছিল এদের স্বাভাবিক ঘটনা। এদের দৃষ্টিশক্তি আধুনিক মানুষের দৃষ্টিশক্তির চেয়েও বেশি ছিল। করটির ধারণ ক্ষমতা ছিল প্রায় 1600 ঘন সেন্টিমিটার। মাই গুডনেস, মানুষের চাইতে, আধুনিক মানুষের চাইতে কিন্তু বেশি ছিল। এদের চোখের কটর বেশ বড়, কপাল কিছুটা ঢালু, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি এভারেজ। এদের মাথা ছিল বড় কিন্তু খুলি ছিল চ্যাপ্টা, মুখবন্ধ ছিল বৃহৎ এবং দীর্ঘ, নাক ছিল প্রশস্ত চ্যাপ্টা। সাংস্কৃতিক বৈশিষ্ট্য,
ফলক জাতীয় ধারালো হাতিয়ার ব্যবহারে তারা পারদর্শী ছিল। হাতিয়ার ব্যবহার কৌশলও তারা খুব ভালো রপ্ত করতে পেরেছিল। শিকার কাজের জন্য খুব ধারালো বর্ষা তৈরি করতো, সম্ভবত মনের ভাবও প্রকাশ করতে পারত। এরা মৃতদেহ কিভাবে সৎকার করতে হয় সেটা জানতো এবং নৌকা তৈরির কৌশলও জানতো। ভূমধ্য সাগরে এরা সম্ভবত ঘুরে বেরিয়েছে নৌকা নিয়ে। উন্নত শ্রেণীর শিকারী ছিল এরা। আগুনের ব্যবহার জানতো, আগুন দিয়ে ঝলসানো খাবার খেত। শীত থেকে রক্ষা পাওয়ার জন্য এরা পশু পাখি লোম দিয়ে পোশাকও তৈরি করতো এবং এরা পরলোক পরজন্ম সম্পর্কেও এটা ধারণা ছিল। তারপরে সর্বশেষ ক্রো ম্যাগনন বা হোমো স্যাপিয়েন্স, যাদের সময়কাল 10,000 থেকে 35,000 বছর পূর্বে। এরা কি উত্তর এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন জায়গা থেকে যে জীবাশ্ম পাওয়া গেছে, একে আধুনিক মানুষের সরাসরি পূর্বপুরুষ বলা হয়ে থাকে। আধুনিক মানুষের গুণাবলীর উপস্থিতি এদের মধ্যে লক্ষ্য করা যায় বলে এদেরকে হোমো স্যাপিয়েন্স বলা হয়। এদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কি? শারীরিক গঠনে এরা আধুনিক মানুষের মতোই। অঙ্গ প্রত্যঙ্গ সোজা ছিল, মেরুদণ্ড সোজা ছিল। এরা 5 ফুট 7 ইঞ্চি থেকে 5 ফুট 9 ইঞ্চি। এদের কোপাল প্রায় সমান ছিল। এদের মাথার খুলি ছিল লম্বাটে, মুখ খুব চওড়া ছিল। আধুনিক মানুষের মতো কথা বলতে পারত। আধুনিক গায়ের রং হালকা বাদামি রঙের ছিল, চুল কালো ছিল। মস্তিষ্কের আকার 1300 থেকে 1600 ঘন সেন্টিমিটার। ওজন ছিল প্রায় 68 থেকে 70 কেজি। পুরো সোজা হয়ে হাঁটার ক্ষমতা ছিল। এদের নাক সংকীর্ণ এবং খাড়া ছিল। এদের হাত বেশ শক্ত, দাঁতও বর্তমান মানুষের মতো ছিল। আর কালচারাল বৈশিষ্ট্য যদি দেখি, শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য এরা গুহায় বসবাস করত, অপেক্ষাকৃত উষ্ণ জায়গায় বাস করত। বাসস্থানের চারিপাশে ঘুরে ঘুরে তারা খাদ্য সংগ্রহ করত। আগুনের ব্যবহার তো খুব ভালোভাবে জানতো। সমাজ গঠন, সামাজিক পরিবার বন্ধন এগুলো সম্পর্কে তাদের ধারণা ছিল। আবার খাবারকে লবণ দিয়ে মাখিয়ে অথবা শুকিয়ে রেখে যে সংরক্ষণ, এই জিনিসগুলো তারা জানতো। ধর্ম সম্পর্কে তাদের ভালো ধারণা ছিল। তারপরে শুধু তাই না, তারা মৃতদেহ কিভাবে সৎকার করতে হয় এই বিষয়গুলো জানতো। তো মোটামুটি আমরা যে মানুষের ক্রম বিবর্তন দেখছি, এই ক্রম বিবর্তনের ধাপগুলো মোটামুটি এরকম এবং প্রত্যেকটা ধাপের বৈশিষ্ট্য তোমাদেরকে বললাম, সেটা ফিজিক্যাল বৈশিষ্ট্য এবং কালচারাল বৈশিষ্ট্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যদি তোমাদেরকে ছবিগুলো দেখাতে পারি নাই, বিভিন্ন স্টেজের মানুষের খুলিগুলো, তো বিভিন্ন বই আছে, তোমরা বই দেখে নিবে। আমার প্রজেক্টর নাই, যার কারণে তোমাদেরকে দেখাতে পারি নাই। আমি আমার ল্যাপটপে ঠিকই কারেক্ট করে রেখেছি। তো যাই হোক, আজকে একটু পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাসায় থাকো, আমার জন্য দোয়া করো। আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।